দর্শক মণ্ডলী, শুরু করছি দেশের তরুণ নির্মাতাদের চলচ্চিত্র নিয়ে আমাদের নিয়মিত অনুষ্ঠান গুড শট। আজকে আমাদের সাথে আছেন দেশের তরুণ নির্মাতা মোহাম্মদ কামরুল হাসান খান। তো শুরুতেই আপনার ছবি প্রসঙ্গে যদি আমি একটু কথা বলি, যে আপনার ছবিটি, ঐকল্য ছবিটি খুবই সময় উপযোগী একটা ছবি। আমি বলবো যে আমাদের দেশের প্রেক্ষাপটে আস্তে আস্তে দেখা যাচ্ছে একান্নবর্তী পরিবারগুলো ভেঙে নিউক্লিয়ার পরিবারে পরিণত হচ্ছে। কোন মোটিভেশনটা আপনাকে এরকম এই ছবিটা তৈরির জন্য মোটিভেটেড করেছে? শহরে এখন দেখা যাচ্ছে যে হাজব্যান্ড ওয়াইফ দুজনই চাকরি করেন, বাচ্চারা ঘরে একা থাকেন কাজের লোকের কাছে, অনেক ক্ষেত্রে সেটাও থাকে না। এই যে একটা সমস্যা, এই সমস্যা সমাধানের কোনো উপায় আমাদের দেশে এখনো হয়ে ওঠেনি। তো এই একটা সমস্যা, এই সমস্যার দিকে সবার দৃষ্টি ফেরানোর জন্যই আসলে আমার এই ছবিটা। ঐকল্য এই নামটা চুজ করার পেছনে কি কারণ? ঐকল্য শব্দের অর্থ নিঃসঙ্গ। আচ্ছা, এখানে বাচ্চাটিও নিঃসঙ্গ, পাশাপাশি একজন গৃহবধূ যার সাথে কথা হয় ছোট ছেলেটির, তিনিও কিন্তু নিঃসঙ্গ। সো নিঃসঙ্গতা বোঝানোর ক্ষেত্রে এই ঐকল্য শব্দটিকে আমি বেছে নিয়েছেন। আপনি এটা তৈরি করতে যে কি কি সুবিধা অসুবিধা ফেস করেছেন? শুরুতে আমি বলি, এই ছবিটা কিন্তু একটি ওয়ার্কশপ প্রোডাকশন। শিখতে গিয়ে আমাকে কাজ করতে হয়েছে। এখানে কিছু সীমাবদ্ধতা ছিল, সময়ের সীমাবদ্ধতা, বাজেটের সীমাবদ্ধতা, অন্যান্য যে টেকনিক্যাল সাপোর্ট, সেই সাপোর্টেরও সীমাবদ্ধতা ছিল। তার ভেতরে আমি কাজ করে কাজটা শেখার চেষ্টা করেছি। টেকনিক্যালি অনেক কিছু শেখার আছে, যেটা না শিখলে ভালো ফিল্ম তৈরি করা সম্ভব। আচ্ছা, আমি লক্ষ্য করেছি ছবিটাতে আলোর তারতম্য নিয়ে একটা ফ্ল্যাট আলোতে পুরো ছবিটা প্রথম থেকে শেষ করেছেন আপনি। এই জিনিসটা আপনি কি করে ব্যাখ্যা করবেন আমাদেরকে? এটা আমি কোনো স্টুডিওতে শুট করিনি, এটা বাসায় শুট করতে হয়েছে। এবং সেখানে আমার যেহেতু বাজেট কম ছিল, সেখানে আমি সাফিসিয়েন্ট লাইট পাইনি। এই ক্যারেক্টারগুলোকে চুজ করলেন কিভাবে? না, ক্যারেক্টার চুজ করতে আমার কাছে আসলে অনেক বেশি বিকল্প ছিল না। আচ্ছা, শুরুতে আমি অন্য একটি বাচ্চা নিয়ে কাজ শুরু করেছিলাম। শুটিং করার পর সে আর শর্ট দিতেই রাজি হচ্ছিল না। বেশ কিছু সময় শুটিং করার পর বোঝা গেল যে সেই বাচ্চাটিকে দিয়ে ছবির কাজ শেষ করা সম্ভব নয়। পাশাপাশি সে বারবার ক্যামেরার দিকে তাকাচ্ছিল। পরে যে ছেলেটি এই ক্যারেক্টারটি করেছে, তাকে আমি শুরুতে চুজ করেছিলাম, কিন্তু এই ছেলেটি খুব চঞ্চল। আচ্ছা, যার ফলে আমার ধারণা হয়েছিল শুরুতে যে ওকে দিয়ে এই কাজটি করানো সম্ভব হবে কি না। তো আচ্ছা, কিন্তু যখন দেখলাম যে প্রথম ছেলেটি ফেল করলো, তখন আমাকে অল্টারনেট চুজ করতে বাধ্য হলাম। একজন তরুণ নির্মাতার প্রথমে ফিল্মে নামার সময় ফিকশন ছবি নাকি ডকুমেন্টারি ছবি, কোন ধরনের ছবির দিকে আগে তার স্টেপ ইন করা উচিত? ডকুমেন্টারি আকর্ষণীয় করে তৈরি করা এটা অনেক বেশি কঠিন ব্যাপার বলে আমার মনে হয়। আচ্ছা, দেন ফিকশন। জি, আচ্ছা। ফিকশন হলে পরিচালক তার যে সমর্থ, সেই সমর্থ অনুযায়ী গল্প চুজ করে কাজ করতে পারেন। আপনার কাজে কিছু কিছু শট ছিল, আমার কাছে মনে হয়েছে যে শটটা প্রয়োজন ছিল না বা অপ্রয়োজনীয়। আপনার কাছে কি আপনার এরকম কোনো দুর্বল শট কি আছে? আপনার নিজের ক্রিটিসিজম যদি আপনি করেন বা সমালোচনা যদি করেন। না, ছবিতে তো কিছু দুর্বলতা রয়ে গেছে, কিছু কিছু শট যেটা খুব একটা ভালোভাবে আসেনি। যেমন ওই কাজিনের সাথে যখন ছেলেটা কথা বলে, টেলিফোন করছিল, ওই শটটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। কিংবা প্রথম দিকে যে বাচ্চাটি ঘরে ঢোকার পর সে তার টাই ছুঁড়ে ফেলে যে নাচে, ওই জায়গাটা আরো ডিটেইল সুন্দরভাবে করানো হয়েছে। দর্শক মণ্ডলী, আমরা এখন একটি বিরতি নিচ্ছি। বিরতির পর আমরা ছবিটি দেখব এবং ছবিটির পর আবার আমরা কথা বলবো আমাদের আজকের নির্মাতার সঙ্গে। বিরতির পর আবার ফিরে এলাম গুড শট অনুষ্ঠানে। দর্শক, চলুন আমরা দেখি মোহাম্মদ কামরুল হাসানের নির্মিত ছবি ঐকল্য। সব হোমওয়ার্ক সেরে গোসল করে ঘুমোবে, ঠিক আছে? দেখি, বাই বাবা। বাই।
হ্যালো মা, তুমি তাড়াতাড়ি এসে পড়ো, আমার এখন ভালো লাগতেছে না। মা শোনো, তুমি আমার জন্য আইসক্রিম আইনো। আচ্ছা। অর্ক, অর্ক, সীমা, তোমাকে না কতবার বলেছি প্রয়োজন ছাড়া অফিসে ফোন করবে না। আমার একা একা ভালো লাগে না। একা লাগলে হোমওয়ার্ক করবে, টিভি দেখবে, গেম খেলবে। টিচার তো সন্ধ্যায় হোমওয়ার্ক করায়, আর সব গেম সব কার্টুন মুখস্থ হয়ে গিয়েছে। ঠিক আছে, কালকেই তোমার জন্য নতুন গেম নিয়ে আসবো, ওকে? বাট মাইন্ড ইট, প্রয়োজন ছাড়া অফিসে ফোন করবে না। ভাইয়া কার সাথে কথা বললা? আপনি তো আমাকে চিনবেন না, কিন্তু আমি আপনাকে ঠিকই চিনি। জি হ্যাঁ, জি। ভাইয়া কার সাথে কথা বললা? জানি না। জানি না মানে? না, এমনি একটু মজা করলাম আর কি। হ্যালো, হ্যালো, হ্যালো। কি সমস্যা? ফোন করে কথা বলে না? হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আমি অর্ক। অর্ক? আমি তো কোনো অর্ককে চিনি না। তুমি কার সাথে কথা বলবে? না মানে আপনি কি খুব ব্যস্ত? আমি? না তো, কিন্তু কেন? না মানে একটু কথা বলতাম। আমার সাথে কি বলবে বলো? শোনো অর্ক, আমি তো তোমার ফোন নাম্বার জানি না, তাই না? তাই তোমাকে আমার ফোন করতে ইচ্ছে হলেও আমি তোমাকে ফোন করতে পারি না। তোমার ফোন নাম্বারটা কি আমাকে বলবে? তোমার আমাকে ফোন করার দরকার নেই, আমি তোমাকে ফোন করব। তুমি আমাকে বিশ্বাস করো না, তাই না অর্ক? না তা না। তাহলে তোমার ফোন নাম্বার বলছো না কেন? তুমি আমাকে এত বোকা ভাবো কেন? তুমি পাপা মাম্মির কাছে বলে দেবে। আমি তোমার পাপা মামাকে বলবো না, ঠিক আছে? আর তুমি আমাকে ফোন করো না, কেমন? কি ব্যাপার? বাসার ফোনটা সবসময় এঙ্গেজ থাকে কেন? কোথায় কথা বলো সারাদিন? আমি তো কাউকে ফোন করি না। তাহলে ফোনটা এঙ্গেজ থাকে কি কারণে? একটা বাচ্চা ছেলে আমাকে ফোন করে, আমার সাথে কথা বলে। কি বলে? ও বাসায় সারাদিন একা থাকে, তাই আমার সাথে গল্প করে। ওকে ফোন করতে নিষেধ করবে? মানা করেছি কিন্তু ও শোনে না। ওর বাবা মাকে জানাও। আরে বিচ্ছুটা তো নাম্বার আমাকে দেয় না, আমি কি করে ওকে ফোন করব? একটা বুদ্ধি পেয়েছি। আচ্ছা, আমাদের ফোনটা তো পুরাতন হয়ে গিয়েছে, কালই একটা নতুন কলার আইডি ফোন নিয়ে আসবো। কোথায় যাবে বিচ্ছু? হ্যালো। মিয়াও। বাদর তো মিয়াও বলে না। আমি বাদর? নিশ্চয়ই। কেন কেন? বাদর না হলে সে গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড? তোর ডার্লিংকে দেখেছিস? না দেখিনি।
তবে কণ্ঠটা দারুণ। হ্যালো, আপনি কি অর্কর মা বলছেন? জি বলছি। দেখুন, অর্ক প্রায় ফোন করে আমার সাথে গল্প করে। ও আসলে দুপুরে একা থাকে তো, তাই হয়তো একাকিত্ব কাটাতেই আমাকে ফোন করে। আমার অবশ্য ওর সাথে কথা বলতে ভালোই লাগে, কিন্তু আমার হাজব্যান্ড বিষয়টা আসলে পছন্দ করে না। ঠিক আছে, আমি দেখছি। প্লিজ ওকে বকাঝকা করবেন না, কেমন? আমার মনে হয় ওকে বুঝিয়ে বললে ও বুঝবে। আর ফোনে অযথা সময় নষ্ট করুক কথা বলে, আর একটা বাজে অভ্যাস করে উঠুক, এটা আমিও চাই না। তাই হ্যালো, আমি অর্ক। আমরা এতক্ষণ দেখলাম ঐকল্য। এখন একটি বিরতি নিব, বিরতির পর আবার ফিরে আসব আমাদের আলোচনায়। ঐকল্য ছবিটি আমরা দেখলাম, ফিরে এলাম, আবার কথা বলবো নির্মাতার সঙ্গে। তো ছবিটা তো দেখলাম, তো আপনার এই ছবিটা দেখার পর আপনার নিজের অ্যাজ আ নির্মাতা আপনার সবচেয়ে ভালো শট কোনটা মনে হয় চলচ্চিত্রে? দুইটা দৃশ্য আমার কাছে ভালো লেগেছে আমার নিজের। একটি হলো যখন বাচ্চাটা ওই মহিলার সাথে কথা বলে, মহিলা যখন তার কাছে টেলিফোন নাম্বারটা চায়। তাহলে তোমার ফোন নাম্বার বলছো না কেন? তুমি আমাকে এত বোকা ভাবো কেন? তুমি পাপা মাম্মির কাছে বলে দেবে। এইটি, এবং শেষ দৃশ্যে মহিলা টেলিফোন পাওয়ার পরে যে তার এক্সপ্রেশনটা যে খুশি হয়ে যায়। আচ্ছা, এই শটটা আমার মনে হ্যালো, হয়েছে। আমি অর্ক। আপনার চোখে আপনার ছবির দুর্বল শট কোনটা বলে আপনি মনে করেন? একটি হলো ফ্ল্যাশব্যাকে ছেলেটি তার কাজিনের কাছ থেকে টেলিফোনের বিষয়টা যখন দেখে, ওই দৃশ্যটা আমার মন মতো হয়নি। আপনি যে কাজিনটা বলছেন, মানে এটা কিন্তু সম্পর্কটা কিন্তু ক্লিয়ার না ওখানে, সো ওইটাও কি দরকার, মানে সম্পর্কটা কি এই শটটাই কি দরকার আছে বলে আপনি মনে করেন? হ্যাঁ, দরকার আছে, কারণ কেন দরকার আছে? বাচ্চাটি কোথা থেকে জিনিসটা যে কোনো নাম্বারে টেলিফোন করার বিষয়টা তার মাথায় কোথা থেকে আসলে, দ্যাটস আ গুড ছোট পয়েন্ট। বাচ্চারা তো দেখেই শিখে। আপনার সাথে তো আপনার ছবিটা নিয়ে এতক্ষণ কথা বললাম, ছবিটি আমরা একজন মনোবিজ্ঞানীকেও দেখিয়েছি। দর্শক মণ্ডলী, চলুন আমরা ঐকল্য ছবিটি নিয়ে মনোবিজ্ঞানী মেহতাব খানমের কিছু মতামত শুনি। আমি ছবির কিছু দৃশ্য নিয়ে যদি কথা বলি, যে প্রথমেই দেখতে পেলাম যে বাচ্চাটি স্কুল থেকে এসে ঘরে যখন ঢুকলো, একটু পরেই তার মা কিন্তু দরজাটা বাইরে থেকে তালা বন্ধ করে দিলেন। সেটা দেখে কিন্তু আমি এই বয়সে এসেও আমার কিন্তু একটু মানে ভয় লেগেছে, আমার খুব সাফোকেটিং লেগেছে যে বাচ্চাটির অনেক রকম দুর্ঘটনা ঘটতে পারে। তারপরে আমি ছবির দিকে যদি আরেকটু ভেতরে যাই, তখন দেখতে পাচ্ছি যে সারাদিন ধরে সে একাই সময় কাটাচ্ছে এবং সে নানান রকম মেশিনের সাথে তার সম্পর্ক তৈরি হচ্ছে। যেমন সে কম্পিউটার গেম খেলছে, সে গেম বক্স নিয়ে খেলছে, সে টেলিফোন করছে, কাজে তার কিন্তু মানুষের সাথে সম্পর্ক হচ্ছে না, তার সম্পর্কগুলো সব দেখতে পাচ্ছি আমরা মেশিনের সাথে। কাজে সেখানেও তার মনের উপরে খুব একটা নেগেটিভ প্রভাব পড়ার একটা সম্ভাবনা রয়েছে। কারণ আমাদের আসলে অনেক কিছু শিখতে হবে, বড় হতে গেলে একটা বাচ্চাকে কিন্তু অনেক কিছু শিখে বড় হতে হয়, সে কিন্তু তার সেই সম্ভাবনাগুলো সেখানে আমরা দেখতে পাচ্ছি না। তারপরে আবার যেটি দেখলাম যে মা ফিরে এলেন, ফিরে এসে কিন্তু প্রথমেই ঢুকে ছেলেটি কেন মাকে ফোন করেছে অফিসে, সেজন্য তিনি তাকে বকছেন। তোমাকে না কতবার বলেছি প্রয়োজন ছাড়া অফিসে ফোন করবে না? আমার একা একা ভালো লাগে না। কাজে সেখানেও আমরা দেখতে পাচ্ছি মা কিন্তু শিশুটির যে সারাদিনের একাকিত্ব, তার যে কষ্ট হয়েছে, শুধু শুধু সে মাকে বিরক্ত করেনি, মা কিন্তু সেই অনুভূতিটা দেখাচ্ছেন না তার সন্তানকে। কাজে সেখানেও আমার মনে হয়েছে সেটাও কিন্তু তার গড়ে ওঠার জন্য, বেড়ে ওঠার জন্য খুবই একটা নেতিবাচক প্রভাব বয়ে আনতে পারে। আরেকটি জিনিস আমরা দেখলাম যে এই ছবিতে আমি বাবাকে দেখতে পেলাম না। এখন আমি জানি না, নিশ্চয়ই পরিচালক অতটুকু সময়ের মধ্যে বাবার উপস্থিতিটা আনতে পারেননি, কিন্তু আমরা যেটা মনে করি মনোবিজ্ঞানী হিসেবে যে একটি শিশু, বিশেষ করে ছেলে শিশু, তার কিন্তু বাবার সাথে সখ্যতা, বাবার সাথে তার ওঠা বসা, কথা বলা, অনেক কিছু জানা, কারণ সে ছেলেটি কিন্তু বাবার সঙ্গে নিজেকে আইডেন্টিফাই করবে বড় হলে। কাজেই তার ছোটবেলা থেকে বাবার সঙ্গে মেলামেশাটা কিন্তু অনেক বেশি থাকা দরকার ছিল, যেটা আমরা এই ছবিতে দেখতে পাইনি। আরেকটা জিনিস যেটা মনে হয়েছে যে প্রকৃতির কাছ থেকে বাচ্চাটি অনেক দূরে,
যেমন সে যখন জানালা দিয়ে বাইরে তাকাচ্ছে তখন সে দেখছে কতগুলো দালান, সে দেখছে কাক বসে আছে। খুব বিষণ্ণ লেগেছে আমার সেই জায়গাটা দেখে, যে একটি বাচ্চা কিন্তু তার প্রকৃতির কাছে যেতে হবে, সবুজের কাছে যেতে হবে, সে কিন্তু প্রকৃতির সাথে বড় হবে, তার মনটা খোলা হবে, সেই জায়গাগুলো এখানে দেখতে পাচ্ছি না। আপনি তো সমস্যাটা দেখালেন, উইচ ইজ একদম অ্যাপ্রোপ্রিয়েট, সময় উপযোগী, যেটা দরকারও আছে ডিসকাস করার। সমাধানটা কেন দিলেন না? সমাধান আসলে সময় স্বল্পতা একটা বিষয়, তাছাড়া সমাধান দেখানো জরুরি মনে করিনি আমি। লোক ভাবুক, এটা একটা সমস্যা, এটা নিয়ে সবাই ভাবলে যার যার মতো সমাধান দিতে পারে। তো আপনি তো সমাধান দিতে চাইলেন না ছবিটির মাধ্যমে। আমরা যে মনোবিজ্ঞানীকে আপনার ছবিটি দেখিয়েছি, তিনি এই ব্যাপারে কি বললেন, চলেন আমরা শুনি। যদি এরকম পরিস্থিতি হয় যে মা চাকরি করছেন, মার কিছু করার নেই, সেখানে আমি মনে করি যে অন্তত কারো একটু সাহায্য নেওয়া উচিত। হ্যাঁ, আত্মীয় স্বজন হোক বা পাড়া প্রতিবেশী হোক, এমন কারোর সঙ্গে অন্তত যোগাযোগ বাচ্চার থাকা দরকার, যে সে যেন বিপদে পড়লে কাউকে যেন হাতের কাছে পেতে পারে। যেমন বৃদ্ধাশ্রম আমি মনে করি হওয়া দরকার, তেমনি আমি মনে করি যে বাচ্চাদের জন্য ডে কেয়ার সেন্টার হওয়া দরকার। যখন মা পারছেন না বাচ্চাকে মনোযোগ দিতে, মা চলে যাচ্ছেন এবং আর কেউ নেই বাড়িতে, ওই সময়টা কিন্তু বাচ্চা যদি ডে কেয়ার সেন্টারে থাকে, তাহলেও কিন্তু তার মানসিক গঠনটা, তার বেড়ে ওঠাটা, তার বিকাশটা অনেক বেশি ভালো হবে। এই চলচ্চিত্রটির টার্গেট অডিয়েন্স আপনার মতে কারা? এটি অবশ্যই শহরের মধ্যবিত্ত, তারাই এই ধরনের সমস্যা মোকাবেলা করছে, কাজেই তারাই আমার টার্গেট। আর এই টার্গেট অডিয়েন্সের কাছে আপনার ছবিটি আপনি কি করে পৌঁছাবেন, আর কি আপনার কোনো পরিকল্পনা আছে কি স্পেসিফিক? আসলে বাংলাদেশের ক্ষেত্রে যেটা ঘটে, যে দুই একটি চলচ্চিত্র উৎসবের মাধ্যমে এই ছবিগুলো দেখানো হয়, এর বাইরে বড় বড় মানে ফুল লেন্থ ফিচার ফিল্মগুলো বিভিন্ন চ্যানেলে দেখানো হয়। শর্ট ফিল্মগুলো আসলে কোনো চ্যানেলে ওইভাবে দেখানো হয় না। এখন RTV আজকে এই অনুষ্ঠান দেখাচ্ছে, এই জন্য আমি RTVর কাছে কৃতজ্ঞ। এবং অন্যান্য চ্যানেলগুলো যদি এগিয়ে আসে, তাহলে আমরা যারা নতুন নির্মাতা ছবি তৈরি করছি, আমরা আমাদের ছবিগুলো আপনাদের কাছে দেখাতে পারবো, আমাদের ধারণাগুলো আপনারা দেখতে পারবেন, এবং আমরাও আমাদের দর্শক মতামত পেয়ে নিজেরাও সমৃদ্ধ হতে পারবো বলে আমি মনে করি। স্টুডিওতে এসেছেন, আমরা কথা বললাম, আপনার থেকে অনেক কিছু জানলাম চলচ্চিত্রের খুঁটিনাটি। তো ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান শেষ করবার আগে আপনাদের জানিয়ে দিই, আপনাদের মধ্যে কেউ যদি আমাদেরকে আপনাদের নির্মিত ছবি পাঠাতে চান, তাহলে ছবিটি অবশ্যই 8 থেকে 10 মিনিটের মধ্যে হতে হবে, এবং আপনারা ছবি পাঠাবেন এই ঠিকানায়। প্রযোজক গুডশট, RTV 102, কাজী নজরুল ইসলাম এভিনিউ, BSEC ভবন, লেভেল 6, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফোন 8159-355 থেকে 59 পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরবর্তী গুডশট অনুষ্ঠানে আবার আমাদের সঙ্গে থাকুন। আমার ক্যামেরা কলমের বিকল্প, সেলুলয়েডে